থেকে সরে আসছে সীমান্ত নদী ইছামতি। ভারতের সীমানায় জেগে উঠছে নতুন চর, পাল্টে যাচ্ছে দেবহাটা উপজেলার মানচিত্র। চায়না সফর শেষে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী, প্রত্যাশা উত্তরাঞ্চলবাসীর। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস বেইজিংয়ের। বাংলাদেশ ও চায়নার মধ্যে 13টি সমঝোতা স্মারক। স্বাগত সকালের বুলেটিনে, আমি ইসরাত মুক্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইছামতির গর্ভে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের ফসলি জমি, অথচ সে একই নদীতে ভারতের সীমান্তে জেগে উঠছে নতুন নতুন চর। এমনই হাল সীমান্তের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর। ভাগ্য পুড়ছে এপারের নদী পারের মানুষদের, আর সবুজ জমির হাসি ফুটেছে ভারতের পারে। ইছামতি নদীর অব্যাহত ভাঙনে রোজই বদলে যাচ্ছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মানচিত্র। সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ সীমান্ত হারোদ্দহা থেকে কালীগঞ্জের বসন্তপুর পর্যন্ত বয়ে চলেছে ইছামতি নদী। এই নদী বিভক্ত করেছে বাংলাদেশ ও ভারতকে। তবে দীর্ঘদিনের অব্যাহত ভাঙনে এখন বদলে যাচ্ছে দেবহাটার মানচিত্র। দেবহাটা সদর ইউনিয়নের রাজনগর ও চরদেবহাটার মৌজা এখন নদীগর্ভে। একসময় এখানে ঘরবাড়ি আর ফসলি জমি থাকলেও এখন তার কোনো চিহ্ন নেই। বসতভিটা হারিয়ে নিঃস্ব বহু পরিবার। ইছামতির ক্রমাগত ভাঙন এখন উপকূলীয় মানুষের জীবন জীবিকার জন্য বড় হুমকি। তারা তো বসবাস করতে পারছে না, বাচ্চাকে কোথায় যাবো, গরিব কোনো জায়গাই নাই, আমরা কোথায় যাবো? আমরা সরকারের কাছে দাবি আমাদের এই নদী ভাঙন ঠিক করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, বর্তমানে নদী ভাঙনের মুখে রয়েছে কোমরপুর, খানজিয়া ও ভাতশালা সহ আরও কয়েকটি এলাকা। তাদের অভিযোগ, প্রতি বছরই টেকসই বেড়িবাঁধের অভাবে দেশের ভূখণ্ড হারিয়ে যাচ্ছে নদীগর্ভে। আমাদের যে ভূমি, এই ভূমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভারতের গতিতে আমাদের এখানে বাংলাদেশে ভেঙে গর্ত হয়ে যাচ্ছে। ভাঙতে ভাঙতে এখন এই অবস্থা চলে আসছে। এখন এই অবস্থা আসার পরে যে কাজকামগুলো হয়েছে এগুলো নামমাত্র। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী নদীর ঠিক মাঝ বরাবর দুই দেশের সীমানা ঠিক করা হয়, কিন্তু ইছামতির ভাঙন স্থায়ী হওয়ায় নদীর সেই মাঝখানের রেখাও এখন ঢুকে পড়েছে বাংলাদেশের মানচিত্রে। পাশাপাশি ভারতের অংশে চর জেগে বাড়ছে তাদের ভূখণ্ড। টেকসই বাঁধ না হওয়ার কারণে আমাদের যে সীমান্তবর্তী নদীগুলো রয়েছে, সেই নদী ভাঙনের ফলে কি হচ্ছে, ভারত তার আমাদের নদীগুলো ভেঙে গিয়ে ভারতের অঞ্চল বেড়ে যাচ্ছে এবং আমাদের জমি হারাচ্ছে বারবারই। নদীর তীর ভাঙন প্রবণ হওয়ায় স্থায়ী এবং টেকসই বাঁধ নির্মাণ করা প্রয়োজন। কারণ এই নদীর ভাঙনের ফলে আমাদের বাংলাদেশের যে ভূমি রয়েছে, এই ভূমিটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের জমির পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ইছামতির ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সমীক্ষা শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের মূল ভূখণ্ড রক্ষা করা সম্ভব হবে। ফিজিবিলিটি স্টাডির প্রক্রিয়াধীন রয়েছে। এই স্টাডিটা সম্পূর্ণ হলে আমরা এই ইছামতি কালিন্দির যে নদী ভাঙন রয়েছে সেখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ, পাশাপাশি আমাদের যে বেড়িবাঁধ রয়েছে সেটা টেকসই হিসেবে তৈরি করা সম্ভব হবে। সাতক্ষীরার দেবহাটা ও কালীগঞ্জের বসন্তপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকার 8 থেকে 10টি স্থানে ভাঙন চলছে। দ্রুত ব্যবস্থা না নিলে শুধু এই দুটি উপজেলার অস্তিত্বই সংকটে পড়বে না, বরং বাংলাদেশ ভারতকে বিভক্তকারী এই নদীর ভাঙন বাংলাদেশের আয়তনই কমিয়ে দেবে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। অতীতের সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নানা প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি, এমন অভিযোগ তিস্তা পারের মানুষের। তবে এবার তাদের প্রত্যাশা, চায়না সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। স্থানীয়দের বিশ্বাস, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন জীবিকায় ব্যাপক পরিবর্তন আসবে। তিস্তা উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা আর সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। ভারতের গজলডোবা ব্যারেজের কারণে বছরের অধিকাংশ সময় এই নদীর পানি প্রবাহ নিয়ে সংকটে পড়তে হয় বাংলাদেশকে। শুষ্ক মৌসুমে নদীর বুক জুড়ে দেখা দেয় বিস্তীর্ণ বালুচর, আর বর্ষা এলেই উজান থেকে নেমে আসা পানি ঢল ও অতিবৃষ্টিতে ভয়াল রূপ ধারণ করে তিস্তা।
বর্ষায় ভারতের গজলডোবা ব্যারেজের গেট খুলে দিলে মুহূর্তেই ফুলে ফেপে ওঠে তিস্তা নদী। তীব্র স্রোত আর পানির চাপে প্রতি বছর নদীগর্ভে বিলীন হয় শত শত একর ফসলি জমি, বসতভিটা এবং মানুষের শেষ সম্বলটুকু। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যাপকভাবে ব্যাহত হয় কৃষিকাজ। ফলে বছরের পর বছর ধরে বন্যা, ভাঙ্গন ও পানির সংকটের সঙ্গে লড়াই করে যাচ্ছে তিস্তা তীরবর্তী জনপদের বাসিন্দারা। তবে স্থানীয়দের অভিযোগ, অতীতে বারবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। ফলে নদী ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সমাধান আজও অধরাই রয়ে গেছে। এই তিস্তা নিয়ে পরিকল্পনা তো অনেক আগ থেকেই হচ্ছে। আগের সরকার আমাদেরকে 3 বার আশ্বাস দিয়েছেন, মিথ্যাচার করেছেন। তবে এখন বদলাচ্ছে প্রত্যাশা চিত্র। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি আগ্রহ ও তদারকির বিষয়টি নতুন আশার সঞ্চার করেছে নদীপাড়ের মানুষের মধ্যে। বিশেষ করে অতীতে এ প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখানো, চায়নার সঙ্গে আলোচনাকে ঘিরে আশাবাদ আরও যেন বেড়েছে। উত্তরবঙ্গের তো এই একটাই দুঃখ যে হচ্ছে তিস্তা ভাঙন। এখানের অনেক কৃষক আছে যারা মানে এই সামান্য জমির উপরে চাষাবাদ করেই তাদের জীবন চলে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক, হাজার হাজার হেক্টর জমি আপনার আবাদিত হবে। স্থানীয়দের বিশ্বাস, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে নদীর গতিপথ পুনর্বিন্যাস, ভাঙ্গন নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ এবং সেচ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। আর এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমানে আপনারা জানেন যেটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, ফিজিবিলিটি স্টাডির পরেই কিন্তু মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আমরা অচিরেই সামনেই দেখতে পাবো কাজগুলি বাস্তবে রূপ নেবে। দশকের পর দশক ধরে বন্যা, নদী ভাঙ্গন আর পানি সংকটের সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন তিস্তা পাড়ের মানুষ। প্রতি বছরের মতো এবারও তারা আশাবাদী। তবে সেই আশার সঙ্গে মিশে আছে দীর্ঘদিনের বঞ্চনা আর আক্ষেপের গল্প। তাই তাদের প্রত্যাশা আর কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মধ্য দিয়েই বদলে যাক তিস্তা এবং এর উপর নির্ভরশীল মানুষের ভাগ্য। আবু সাদাপু, ওয়ান নিউজ, নীলফামারী। চায়নার সাথে 13টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানেও বাংলাদেশকে সহযোগিতা দেবে চায়না সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের তৃতীয় দিনে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বাংলাদেশে ইকোনমিক জোন করতেও চায়না পাশে থাকবে বলে জানান উপদেষ্টা। চায়না সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চায়না গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা জানানো হয়। সেখানে চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চায়না ও বাংলাদেশের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়, যেখানে রয়েছে রপ্তানি বৃদ্ধি, ব্যাংক খাতে বিনিয়োগ, কারিগরি শিক্ষা প্রসার, বাণিজ্য সহায়তা সহ 13টি সমঝোতা। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চায়নার পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে চায়নার সরকার। তিস্তার প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটা বিএনপি নির্বাচনে ইশতেহারে প্রণীত রয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, তাদের যে নো হাওয়া জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিফাইন করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে তারা ইনভলভ হবে বলে আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, চায়নার বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে চায়না সহায়তা করবে বলেও জানান মাহাদি আমিন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার আধুনিকায়ন ও এই কাজে দক্ষ জনবল তৈরি এবং ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করতে চায়না সার্বিক সহযোগিতা দেবে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র। ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। এছাড়া গণমাধ্যমে বিনিয়োগ, সর্বোপরি রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চায়না। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরে যে কয়েকটি বিনিয়োগ বিষয়ক সমঝোতা স্বাক্ষর সই হয়েছে তা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না।
এর আগে চায়নার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। বেজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামে এক বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিনিয়োগকারীদের সহায়তায় চায়না শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে। বাংলাদেশ ব্যবসার জন্য মুক্ত ও বিনিয়োগকারীদের জন্য ভালো পরিবেশ বিরাজমান। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। চায়না তাদের উৎপাদন ব্যবস্থার বিভিন্ন অংশ বাংলাদেশে স্থানান্তর করতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো 15 দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পবিত্র আশুরা আজ। নানা ঘটনায় হিজরি মহরম মাসের 10ম দিনটি তাৎপর্যপূর্ণ। কারবালার প্রান্তরে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোকের দিন। দিনটি উপলক্ষে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ, রোজা সহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করেছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের বুলেটিন একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার থেকে এই ভিসা আবেদন করা যাবে। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা কার্যক্রম পরিদর্শন করে এই তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র জমা দেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার। 24 গণ অভ্যুত্থানে ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশ জুড়ে ভারতের ভিসা কেন্দ্রগুলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। এই অবস্থায় প্রায় 2 বছর বন্ধ থাকে ভারতের ভ্রমণ ভিসা। এমন পরিপ্রেক্ষিতে দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা কেন্দ্র পরিদর্শনে আসেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে আসা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে কেবল ভারতের ভিসা নিয়ে কথা বলেন হাই কমিশনার। জানান, আগামী রবিবার থেকে ভ্রমণ ভিসা চালু করছে তার সরকার। নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। পর্যায়ক্রমে ভিসা কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী। একটু যদি ওয়েট করতে হয় বাচ্চাদের জন্য অনেক সমস্যা, জানেন ওই জিনিসটা আমি বললাম আমার অফিসার থেকে। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়, কিন্তু আমি মোটামুটি অনেক খুশি। আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। এর আগে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিক কাজ শুরু করেন তিনি। একই দিন ভারত সরকারের পক্ষ থেকে তাকে মন্ত্রী পদমর্যাদা দেয়া হয়। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক হিসেবে ডাক্তার ABM আব্দুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে তিনি এই পর্যন্ত যেই বেতন ভাতা নিয়েছেন তাও ফেরত চাওয়া হয়েছে। এমন সিদ্ধান্তকে নজিরবিহীন এবং চরম অসম্মানের বলে মনে করছেন ডাক্তার ABM আব্দুল্লাহ। জীবনের শেষ সময়ে এসে দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এমন অসম্মান প্রত্যাশিত নয় বলেও আক্ষেপ করেন এই খ্যাতিমান চিকিৎসক। 300 টাকার চিকিৎসক, এটি ছোট করবার জন্য নয়, বরং আকাশ ছোঁয়া চিকিৎসা ব্যবস্থার এই বাজারে ABM আব্দুল্লাহ যেন এক ভরসার নাম।
50 বছরের চিকিৎসা সেবার সাথে পথ চলা। তার হাতে অসংখ্য মানুষ যেমন সুস্থ হয়েছেন, তেমনি তৈরি করেছেন হাজারো চিকিৎসক। 2024 সালে অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহকে আজীবন মেয়াদে এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়োগকে বিধি বহির্ভূত উল্লেখ করে এমিরেটাস অধ্যাপক সম্মানটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই সময়ের দেয়া সম্মানী ভাতা ফেরত দেবার নির্দেশও দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যায় ও অবিচার বলেই মনে করেন তিনি। বলেন, এটি ক্ষমতার অপব্যবহার। এমিরেটাস হিসেবে আমার যে আজীবন ছিল এটা তারা বাতিল করছে। শুধু তাই না, আরো নোংরা করছে, যেটা সেটা হলো কিছু অনারিয়াম দিচ্ছে, কিন্তু বেতন টেতন কিছু না, সামান্য কিছু টাকা দিতে আর কি, খুব বেশিও আসবে না, টাকা ফেরত দিতে হবে। কিন্তু কত অ্যামাউন্ট উল্লেখ করে, চিঠি লিখতে জানে না তারা। কিন্তু তো আমি লুটপাট করি নাই, ঘুষ খাই নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, তাই না? সুতরাং দিয়েছে তারা, ফেরত চাইছে, ঠিক আছে ফেরত দেবো আর কি। এই টাকা দেওয়া আমার জন্য কঠিন ব্যাপার না, কিন্তু জিনিসটা তো অশুভনীয়। একটাই হতে পারে প্রতিহিংসা, হিংসা ছাড়া আর কিছু মনে হয় না আমার কাছে। কারণ আমি তো সরাসরি রাজনীতির সঙ্গে জড়িতও না, পলিটিক্সও তো করি না। রাজনৈতিক প্রতিহিংসা তাও মানায়। তারা বলে আমার এটা নাকি অবৈধ হয়েছে, তা আমার লাইফের কি অ্যাচিভমেন্ট নাই? দীর্ঘ জীবনে প্রাপ্তির খাতা আরও দীর্ঘ বলেই মনে করেন এই চিকিৎসক। তাই যারা এমন অসম্মান করার চক্রান্ত করছে তাদের লাভ হবে না বলেই মনে করেন তিনি। এবং আজীবন যদি দিয়ে, ওরা বলে এটা অবৈধ, আজীবন দিলে আসলে বাতিল করার সিস্টেম নেই। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি, তো অনেক ইউনিভার্সিটি, খেলে এই ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি বাতিল করা কিন্তু রেকর্ড নাই, ইভেন ওয়ার্ল্ডে কোথাও রেকর্ড নাই। এরা তো করছে বাতিল। সুযোগ পাইছে, ক্ষমতা আছে, ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার করবেন, এইটুকু না করলেই কিন্তু আসলে সবাই যদি তাই করে তাহলে মানুষের মধ্যে প্রতিহিংসা হবে। আমার কিছু যায় আসে না, আমি ভালোই আছি আল্লাহর রহমতে, আমার দুঃখও নাই কোনো। কিন্তু যারা করলো সবাই কিন্তু উচ্চ শিক্ষিত লোক, তাই না? যারা এই কাজগুলো করলো তাদের কি রুচি, তাদের কি তারাই জানে আর কি। ABM আবদুল্লাহর লেখা অন্তত 7টি বই চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন দেশে পাঠ্য, আর 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অন্তত 15টি দেশি বিদেশি সম্মাননা রয়েছে এই চিকিৎসকের ঝুলিতে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। 2025 সালে সরকারি বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এক্ষেত্রে পাসপোর্ট ও BRT এর সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে TIB কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঘুষটাকে একটা বাস্তবতা হিসেবে পরিগণিত করা হয়েছে। এই হারটা আবার গতবার ছিল, 2023-এ ছিল 70.9, অর্থাৎ দুইটি মানদণ্ডেই আগের তুলনায় 2023-এর তুলনায় 2024-25 যেই জরিপটা আমরা করেছি সেই জরিপে অবস্থার আরও অবনতি হয়েছে। সকালের বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতির সাথেই থাকুন। এবারে কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। শক্তিশালী জার্মানিকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করা জার্মানি ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। দ্বিতীয় মিনিটে লেরয় সানের নেওয়া শট জালে জড়ালেও তার আগে আলেকজান্ডার পাভলোভিচের বুট ইকুয়েডরের পেদ্রো ভিতের মুখে লাগলেও রেফারি তা ফাউল দেয়নি। ফলে বিতর্কিতভাবেই জার্মানির গোলটি স্বীকৃতি পায়। পিছিয়ে পড়েও দমে যায়নি সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যরা। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইকুয়েডর প্রথমার্ধেই নেলসন অ্যাঙ্গুলোর দুর্দান্ত শটে গোল করে সমতায় ফিরে আসে। গোল হজমের পর জার্মানি রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে নির্ধারিত সময়ের শেষ দিকে ভিতের কর্নার থেকে রদ্রিগেজের হেডে বল পেয়ে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করেন গঞ্জালো প্লাতা। এই গোলেই 2-1 ব্যবধানে জয় নিশ্চিত হয় ইকুয়েডরের। এই ছিল সকালের বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন আর যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।